হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ডিজাইন ব্রিফ নিয়ে আলোচনা করব। এই ডিজাইন ব্রিফটার মধ্যে আমার দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে শার্ট, একটা হচ্ছে টি শার্ট, মানে এটা হচ্ছে সেট পার্ট। এই শার্ট এবং টি শার্টের মধ্যে কোথায় কি লেখা আছে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত টেকনিক্যাল আলোচনা করব। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি আমার এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো কথা বাড়াবো না, তো চলে যায় কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ডিজাইন ব্রিফ ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন শার্ট। এই শার্টটা এখানে যে শার্টটার মধ্যে কোথায় কলার কীরকম হবে, পকেট কীরকম হবে, পকেটের কোনা কীরকম হবে, তারপর এখানে বাটন কীরকম হবে, বক্স প্লাকেট কীরকম হবে, তারপর এখানে হ্যামের শেপ, তারপর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট আছে। এই টি শার্টের এখানে নেকে কি হবে, হিটসিল হবে কি না, তারপর কাপে কি স্টিচ হবে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম আমি চলে যাই। আমি এখান থেকে একটি পেন্সিল নিলাম আপনাকে মার্ক করে দেখানোর জন্য। তো সর্বপ্রথম যে লেখাটা এখানে আছে দেখতে পাচ্ছেন, যে লেখা আছে কলার অ্যাজ স্ট্যান্ডার্ড। কলার অ্যাজ স্ট্যান্ডার্ড কলার, এটা কি স্ট্যান্ডার্ড কলার। ওকে, তো আমরা স্ট্যান্ডার্ড যে কলারগুলো করে থাকি সেই কলার এখানে দিতে হবে, স্ট্যান্ডার্ড কলার। ওকে, তো এখানে এরকম বিস্তারিত কিছু লেখা নেই, তো আমরা এটা বুঝলাম। তো তারপর কি লেখা আছে, তো আমরা ফ্রন্ট পার্টটাকে শেষ করি, তারপর আমরা ব্যাক পার্টে যাব। এখানে লেখা আছে যে সিঙ্গেল প্যাচ পকেট উইথ মিরর কর্নার। সিঙ্গেল প্যাচ পকেট। ওকে, সিঙ্গেল প্যাচ পকেট বলতে এই শার্টের মধ্যে শুধুমাত্র একটাই পকেট হবে। দেখেন এখানে কিন্তু একটা পকেটের ছবি দেওয়া আছে, একটা এখানে ছবি দেওয়া আছে। হ্যাঁ, এই পাশে কিন্তু কোনো দেওয়া নাই। তাহলে কি হলো, এখানে সিঙ্গেল প্যাচ পকেট মানে একটাই পকেট হবে। তারপর উইথ মিড থ্রেড কর্নার। মিড থ্রেড কর্নার বলতে এই যে পকেটের যে কর্নারটা কাটা আছে দেখতে পাচ্ছেন, যে এটাকে কিন্তু আমরা অনেকে নোজ পকেট বলে থাকি। হ্যাঁ, এখানে কিন্তু কোনাটা কাটা আছে, এটাই বলছে যে মিড থ্রেড কর্নার। এটা কিন্তু অবশ্যই প্যাটার্ন করার সময় খেয়াল করতে হবে যাতে ভুল না হয়ে যায়। দেখো এখানে মিড থ্রেড কর্নার লেখা আছে, এখানে কিন্তু ছবিতেও দেওয়া আছে যে কোনা কাটা। যদি আমরা এটা ফলো না করি, অনেক সময় ভুল হয়ে যায় না, যে ফলো করে নাই, হয়ে গেছে, প্যাটার্নটাও হয়ে গেছে, সুইংও শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কী হবে, এটা স্টাইলিং মিস্টেক। ওটা কী হবে, স্টাইলিং মিস্টেক। ওই স্যাম্পল বাইরের কাছে দেওয়া যাবে না। তো আমরা এটা কি বুঝলাম, সিঙ্গেল প্যাচ পকেট উইথ মিড থ্রেড কর্নার মানে এখানে একটা সিঙ্গেল প্যাচ পকেট দিতে হবে এবং পকেটের কোনো অবশ্যই কাটা থাকতে হবে। তারপর কি আছে, উইথ সিঙ্গেল নিডেল স্টিচ 2 এজ। উইথ সিঙ্গেল নিডেল স্টিচ 2 এজ। এই পকেটের এজ বরাবর এই যে মার্জিনটা হবে সেটা সিঙ্গেল নিডেল স্টিচ হবে, একটা স্টিচ হবে। এবং এখানে 160 না 180 এরকম কিছু লেখা নেই, তো আমরা এখানে 160 স্টিচ দেবো। ওকে, তার মানে এখানে লেখা যাচ্ছে উইথ সিঙ্গেল নিডেল স্টিচ 2 এজ, মানে এজের মধ্যে একটা সেলাই দিতে হবে সিঙ্গেল নিডেল স্টিচে। ওকে, তো এটা আমরা বুঝলাম। এই লেখাটা কি, এই লেখা আমরা বুঝলাম। তারপর কি আছে এখানে লেখা আছে 3 cm ডিপ সিঙ্গেল টপ স্টিচ। 3 cm ডিপ সিঙ্গেল টপ স্টিচ হেম, মানে হেমে 3 cm টপ স্টিচ দিতে হবে। হেমে 3 cm টপ স্টিচ দিতে হবে। কার্ভ টু হেম, হেম কিন্তু কার্ভ আছে। এখানে বলছে যে 3 cm ডিপ সিঙ্গেল টপ স্টিচ হেম, মানে হেমে 3 cm টপ স্টিচ দিতে হবে এবং হেমটা কার্ভ হতে হবে, শেপ দিতে হবে, স্ট্রেট হেম চলবে না। তো এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে। বিষয়টা এখানে যেহেতু হেম হাইটটা অনেক মোটা 3 cm এবং এখানে হেমে অনেক কার্ভ আছে, অনেক শেপ আছে, সেক্ষেত্রে এখানে বডি ভেঙে হেমটা আসলেই পসিবল না।
এত মোটা হেম এবং এত কালারের ক্ষেত্রে বডি ভেঙে হেম করাটা আসলেই পসিবল না। সেক্ষেত্রে কী করতে হবে, এখানে আলাদা একটা ফেসিং ব্যবহার করতে হবে, সেটা কি করবে, আগে হচ্ছে বডির সাথে জয়েন করে নিয়ে 1 সেম অ্যালাউন্স দিয়ে ফেসিংটা জয়েন করে নিয়ে তারপর হেমটা আয়রন দিয়ে ভেঙে তারপরে আবার কী হবে 3 সেম একটা টপসিন হবে। তাহলে কী হবে, ওখানে হেমে একটা এক্সট্রা ফেসিং ব্যবহার করতে হবে। ওকে, কারণ 3 সেম হেম বডি ভেঙে করা আসলেই পসিবল না, এখানে পাকানিং হবে এবং কাজ করতে পারবে না। তো এটা আমরা বুঝলাম যে এখানে 3 সেম ডিপ করতে গেলে আমাদের এক্সট্রা একটা ফেসিং ইউজ করতে হবে। তারপর কি লেখা আছে যে 4 হোল প্লাস্টিক বাটন, 4 হোল প্লাস্টিক বাটন। তো অনেক সময় থাকতে পারে যে 2 হোল বাটন, অনেক সময় 4 হোল বাটন, অনেক সময় থাকতে পারে যে বাটনের মেজারমেন্ট দেওয়া থাকতে পারে যে 12 mm, তারপরে 14 mm, 16 mm, 18 mm, 20 mm এরকম থাকতে পারে। সেক্ষেত্রে যদি এরকম মেজারমেন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে সেই মেজারমেন্ট অবশ্যই ফলো করতে হবে। আর এখানে যেহেতু মেজারমেন্ট দেওয়া নাই, শুধু লেখা আছে যে 4 হোল প্লাস্টিক বাটন, তো এখানে আমরা অবশ্যই ফলো করব যে অবশ্যই যেন 4টা হোলের বাটন হয়। যেমন দেখেন এখানেই আমি একটু জুম করে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাটনটা অবশ্যই 4টা হোল আছে, 1 2 3 4। 4 হোল প্লাস্টিক, অবশ্যই প্লাস্টিক হতে হবে, এখানে লিখেছে প্লাস্টিক বাটন। ডিটিএম ডার্ক সেট খাকি ইন শার্ট চেক, মানে এখানে ডিটিএম মানে এখানে যে ফেব্রিক যে কালার হবে, হ্যাঁ ওই রকম কালারের সাথে ম্যাচিং করে বাটন থাকতে হবে। ওকে, তো এটা অবশ্য মার্চেন্ডাইজারের কাজ। মার্চেন্ডাইজার হচ্ছে যে ফেব্রিক দেবে সেই ফেব্রিকের সাথে কালার ম্যাচিং করে বাটন দিয়ে দেবে, কিন্তু হচ্ছে আমাদের তো একটা দায়িত্ব আছে, তাই না? মার্চেন্ডাইজার দিয়ে দিল আর আমরা লাগালাম, তাহলে তো হবে না। আমাদের এগুলো পরে পরে বুঝতে হবে এবং হচ্ছে ওই অনুযায়ী আমাদেরকে যদি মার্চেন্ডাইজার ভুল দিয়ে থাকে সেক্ষেত্রে কী করতে হবে, সেটাকে রিটার্ন করে আবার আমাদের লেখা অনুযায়ী আমাদেরকে কিন্তু নিয়ে কিন্তু লাগাইতে হবে, ঠিক আছে? এরপর কি লেখা আছে দেখি, লেখা আছে যে ব্যাক ইয়োক উইথ সিঙ্গেল নিডেল স্টিচ। ব্যাক ইয়োক উইথ সিঙ্গেল নিডেল স্টিচ মানে ব্যাক ইয়োকে একটা সিঙ্গেল নিডেল স্টিচ দিতে হবে। ওকে, তো এখানে আমরা দেখি যে এটা আসলে কি রকম। অনেক চিকন দেখা যাচ্ছে, তার মানে এখানে একটা 1/6 সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো ব্যাক ইয়োক উইথ সিঙ্গেল স্টিচ, এখানে একটা ব্যাক ইয়োক একটা স্টিচ দিতে হবে। এখানে একটা লেখা আছে কার্টন বায়েজ, এটা হচ্ছে কার্টন বায়েজ। আমরা ভাইয়েজ বলতে যে কথাটা বুঝি, ভাইয়েজ বা বায়েজ যে যেটা উচ্চারণ করে, তো বায়েজ বলতে হচ্ছে ধরুন আমার এই চেকটা কি আছে 90 ডিগ্রিতে কাটা আছে, 90 ডিগ্রিতে কাটা আছে, মানে চেকটা একদম স্ট্রেট সোজা। কিন্তু বায়েজ বলতে এখানে এই ইয়োকের প্যাটার্ন অবশ্যই এই গ্রিন লাইনটা অবশ্যই 45 ডিগ্রিতে দিতে হবে। 45 ডিগ্রিতে যদি প্যাটার্নে গ্রিন লাইন দেওয়া হয় সেক্ষেত্রে কী হবে, এখানে যখন কাটার ম্যান এই প্যাটার্নটা বসাবে তখন অবশ্যই এটা কিন্তু ভাইজ করে বসায় তারপর কাটবে। এই চেকটা যদি সোজা হয় সেক্ষেত্রে এই চেকটা হবে বায়েজ, অর্থাৎ এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এটা আমরা বুঝলাম। ওকে, এটা মার্ক করা ছিল না, মার্ক করে নেই। আচ্ছা, এরপরে কি আছে, এরপর আছে ব্যাক। এটা হচ্ছে ফাংশনাল সম্ভবত হবে, ফাংশনাল শার্ট কাপ উইথ সেলফ ফেব্রিক প্লাকেট। মানে এখানে শার্ট কাপ যে হয় সেই শার্টের কাপ অবশ্যই থাকতে হবে, রেগুলার কাপ। সেলফ ফেব্রিক প্লাকেট, এখানে যে আমরা প্লাকেট ইউজ করি, শার্টে যে প্লাকেট ইউজ করি, এই দেখতে পাচ্ছেন যে প্লাকেট আছে। আমার যে পরা শার্টটা আছে এটার মধ্যে প্লাকেট আছে, এই যে প্লাকেট, এই যে প্লাকেটটা এটাই কথা বলছে যে হচ্ছে সেলফ ফেব্রিক প্লাকেট। হ্যাঁ, তারপর হচ্ছে 1x4 হোল প্লাস্টিক বাটন, মানে 4 হোল বাটন। ডিটিএম খাকি ইন শার্ট চেক, মানে এখানে শার্টের চেকে যেভাবে আছে শার্টের কালারের মতো মিলিয়ে দিতে হবে বাটন, এটার কথা বলছে। তো আমরা এই লেখাটা কি বুঝলাম, যেখানে শার্টের কাপ
ব্যবহার করতে হবে উইথ ফেব্রিক প্লাকেট, মানে ফেব্রিক দিয়ে প্লাকেট, শেল ফেব্রিক দিয়ে প্লাকেট, মানে শার্টের যে ফেব্রিক সেটা দিয়ে প্লাকেট হতে হবে। উইথ হচ্ছে 4 হোল প্লাস্টিক বাটন, এবং হচ্ছে কী লিখছে যে ডিটিএম খাকি ইন শার্ট চেক, মানে এই শার্টের যে কালার আছে সেই কালার সাথে মিলিয়ে বাটন দিতে হবে। তো আমরা এটা ক্লিয়ার বুঝলাম। ওকে, এটা আমরা বুঝলাম। এটা হচ্ছে দেখছেন যে লিখেছে ব্যাক ভিউ, আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ওকে, তারপর এখানে আবার লিখে দিয়েছে, দেখেন নিচের দিকে যে পকেট শেপ আলাদা করে দিয়েছে, যে পকেট শেপ এখানে সোজা এসে এখানে অবশ্যই এখানে নোজ করা থাকতে হবে, এটা কিন্তু ওরা বলে দিছে। ওকে, তো তারপর হচ্ছে স্টিচের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে এখানে যেমন পকেটে একটা স্টিচ, সেখানে আমরা এখানে একটা 160 ব্যবহার করতে পারি, এখানে একটা 160 স্টিচ ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে এখানে যেহেতু রোলিংয়ের কোনো ইয়ে দেওয়া নাই, এখানে কোনো কিছু লেখা নাই যে কতটুকু রোলিং হবে, সেক্ষেত্রে আমরা এখানে যদি মেজারমেন্ট স্পেকে দেওয়া থাকে সেক্ষেত্রে ওই মেজারমেন্ট স্পেক ফলো করব, যে ফ্রন্ট পকেট রোলিং এত সিএম বা এত ইঞ্চি। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের মতো 1 সিএম বা 12 মিলি এরকম একটা রেগুলার একটা যা হয় দিয়ে দেবো। ধরুন আমি এখানে রোলিং দেবো হচ্ছে 1.2 সিএম, 1.2 সিএম। ওকে, এরপর এখানে যে প্লাকেটের এজে যে স্টিচটা আছে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু স্টিচ সময় কোনো কিছু লেখা নাই। তো আমরা এখানে স্টিচ দেবো হচ্ছে 160 স্টিচ দেবো, 160, এখানে একটা 160 দেবো। এরপর হচ্ছে শোল্ডারে একটা টপ সিন দেখানো যাচ্ছে, যে আমি এখানে একটা 160 স্টিচ দেবো। তো তারপর এখানে কলার একটা স্টিচ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু মোটা মোটা লাগতেছে, যেহেতু কিছু লেখা নাই, সেক্ষেত্রে ছবির সাথে মিলিয়ে অবশ্যই কাজটা করতে হবে যেন সৌন্দর্য যেন ফুটে ওঠে। এখানে আমি 1/8 অর্থাৎ 3 মিলিমিটার 1/8 টপ সিন দেবো, একটা 1/8 টপ সিন দেবো। তারপর আর্মহোলের টপ সিন দেখায় নাই, কিন্তু আর্মহোলের টপ সিন দিলে বেটার। এখানে আর্মহোলের টপ সিন দিতে হবে একটা, ধরুন আমি এখানে একটা 1/4 টপ স্টিচ দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এস থেকে কিন্তু অনেক গ্যাপ দেখাচ্ছে, তো এখানে একটা 1/4 টপ সিন দেবো, আর এখানে একটা 160 দেবো। ওকে, তো এই হচ্ছে কাজ। তো এই বিষয়টা আমরা কিন্তু এই শার্টের যে ডিজাইনটা আছে আমরা ক্লিয়ার বুঝলাম। তো এখন আমরা যাব হচ্ছে যে এই সাদা যে সেট পার্টটা আছে, টি শার্টটা আছে, সেই টি শার্টটার মধ্যে কোথায় কী লেখা আছে এবং কোন কোন মেশিন ব্যবহার করতে হবে এগুলো নিয়ে আলোচনা করব। তো শার্টের মেশিনের বিষয়ে কথা বলে নেই, শার্টের মেশিনের বিষয়ে একটু কথা বলি। তো এখানে যে প্রসেসগুলো আছে সবগুলাই বেশিরভাগ সবগুলাই হচ্ছে প্লেন মেশিনের কাজ, লক স্টিচের কাজ। শুধুমাত্র একটা প্রসেস আছে যে কাঁচাই করা যাবে, সেটা হচ্ছে প্লাকেট, ফ্রন্ট প্লাকেট। এই ফ্রন্ট প্লাকেটটা হচ্ছে চেন স্টিচ অর্থাৎ কাঁচা মেশিন দিয়ে প্রোডাকশন করা হয়। তো এটা হচ্ছে কাঁচা মেশিন, আর হচ্ছে আদার্স যা আছে সবগুলো হচ্ছে প্লেন মেশিনের কাজ। ওকে, তো তারপর আমরা চলে যাই এই টি শার্টের মধ্যে, আমরা চলে যাই টি শার্টের মধ্যে চলে আসলাম। তো সর্বপ্রথম যে লেখা আছে যে প্রিন্টেড ব্যাক নেক বাইন্ডিং খাকি, প্রিন্টেড ব্যাক নেক বাইন্ডিং খাকি মানে হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তীর চিহ্ন দিয়ে কিন্তু দেখাই দিচ্ছে, যেখানে একটা অবশ্যই হিটসিল, এই বাইরের যে হিটসিল আছে প্রত্যেকটা বাইরেরই টি শার্টের জন্য আলাদা আলাদা হিটসিল থাকে, সেই হিটসিল অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। ওটাই এখানে লিখে দিচ্ছে যে প্রিন্টেড ব্যাক নেক বাইন্ডিং খাকি, মানে এখানে অবশ্যই ব্যাকে একটা প্রিন্ট ব্যবহার করতে হবে, যেটা আমরা বলি গার্মেন্টসের ভাষায় হিটসিল যেটাকে বলি, সেটা ব্যবহার করতে হবে। তো তারপর কি লিখছে ডিটিএম ব্যাক নেক বাইন্ডিং, ডিটিএম ব্যাক নেক বাইন্ডিং। এখানে কিন্তু বলছে শুধুমাত্র ব্যাকে, নেকে বাইন্ডিং,
তো অনেক সময় বাইরেরা ডিজাইনাররা অনেক সময় ভুল সেন্টেন্স লেখে, তো আমাদেরকে এগুলো বুঝে নিতে হবে। তো এখানে ব্যাকে আমাদের বাইন্ডিং আসলে হয় না, এটা হচ্ছে টেপ, এটা হচ্ছে টেপ হয়, একটা হচ্ছে শেল ফেব্রিক দিয়েও হয়, আর হচ্ছে বেলভেট টেপ দিয়েও হয়, হ্যাঁ, তারপর বেলভেট কটন টেপ দিয়েও হয়, এগুলো দিয়ে হয়, ঠিক আছে। তো এখানে আমরা ব্যাকে কী করব, একটা টেপ ব্যবহার করব, সেটা হচ্ছে অবশ্যই ফেব্রিকের ডিটিএম হতে হবে, মানে কালার ম্যাচিং হতে হবে। ডিটিএম অর্থাৎ হচ্ছে ডাই টু ম্যাচ, মানে কালারের সাথে ম্যাচ থাকতে হবে। তো তারপর কী লিখছে এখানে, এই লেখাটা আমরা এখন পড়ব। 2x2 রিপ 2 cm ডিপ। তো এখানে যে কলার যে আছে, এই যে নেক আছে, এই নেকে অবশ্যই রিপ ব্যবহার করতে হবে। তারা বলে দিয়েছে যে এখানে রিপ দিতে হবে, এবং রিপটা হচ্ছে 2x2 রিপ হতে হবে, এবং হচ্ছে এটা ডিপ হতে হবে 2 cm। এই যে নেক আছে, নেকের যে রিপ হবে সেই রিপটা অবশ্যই 2 cm হতে হবে, এবং হচ্ছে রিপটা হতে হবে 2x2। ওকে। তো তারপর হচ্ছে কলার ডিটিএম বেস, কি কালার এটা হচ্ছে কালার ডিটিএম বেস সিঙ্গেল টপ স্টিচ। ডিটিএম বেস হচ্ছে সিঙ্গেল টপ স্টিচ দিতে হবে নেকে, এখানে অবশ্যই সিঙ্গেল টপ স্টিচ দিতে হবে, তারা বলছে সিঙ্গেল টপ স্টিচ ডিটিএম থ্রেড দিয়ে, এবং হচ্ছে 5 mm ফ্রম নেক রিপ। এখানে নেক রিপ থেকে 5 mm দূরে, মানে এখানে 5 mm টপসিন নেকে একটা ব্যবহার করতে হবে। তো এটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে কি লেখা আছে, টুইন নিডল কাভার স্টিচ অ্যাট হেম অ্যান্ড কাপ। এখানে দেখতে পাচ্ছেন যে কাফ ওপেনিং অ্যান্ড হচ্ছে বটম ওপেনিং, এটার মধ্যে টুইন নিডল কাভার স্টিচ অ্যাট হেম, কাভার স্টিচ অবশ্যই ব্যবহার করতে হবে, এবং সেটা হতে হবে টুইন নিডল। এখন আমরা এখানে এই যে টুইন নিডলের কথা বলছে, এখানে আমরা 1/8 গেজ ব্যবহার করব না 1/4 গেজ ব্যবহার করব, এটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করবে। আমাদের যেটা মেশিন অ্যাভেলেবেল আছে বা যেটা প্রোডাকশন করতে অনেক সুবিধা হয়, সেক্ষেত্রে আমরা সেই গেজটা এখানে ব্যবহার করব। অথবা এই বায়ার কোন ধরনের জিনিসটা সবসময় নেয়, হ্যাঁ, 1/8 গেজ তারা সবসময় নেয় না 1/4 গেজ নেয়, ওই সব ভেবেচিন্তেই কিন্তু এখানে ওটা গেজটা দিতে হবে। আর যদি আমি বলি যে এখান থেকে যে মেজারমেন্টটা আছে হাইটের মেজারমেন্ট, স্পেকে অবশ্যই দেওয়া আছে, এটা এখানে দেওয়া নাই কিন্তু স্পেকে দেওয়া আছে, তো স্পেক থেকে সেই হাইটটা কিন্তু আমাদেরকে নিতে হবে। তো আমরা এটা বুঝলাম। তারপর কি আছে যে কটন PQ2 বেস, মানে এখানে কালারের কথা বলছে, এখানে এই যে কালারের এখানে একটা ইয়ে দিয়ে দিয়েছে তারা, তো এখানে কিন্তু আর কিছু লেখা নাই, তো আমরা এটা বুঝলাম। তো এখানে এখন কোন মেশিন কোথায় ব্যবহার করতে হবে এই বিষয়ে একটু দেখি। এখানে অবশ্যই ফ্ল্যাট লক ব্যবহার করতে হবে। এই যে এখানে বলে দিয়েছি যে কাভার স্টিচ মানে ফ্ল্যাট লক, এখানে স্লিভ ওপেনিং এবং বটম ওপেনিং। তারপর হচ্ছে সাইড সেম হচ্ছে অবশ্যই ওভারলক মেশিন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে টি শার্টে 4 থ্রেড ওভারলক হয়, 4 থ্রেড ওভারলক ইউজ করা হয়। তারপর শোল্ডারে 4 থ্রেড, তারপর হচ্ছে স্লিভ জয়েনেও 4 থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করা হয়। তারপর হচ্ছে রিপ জয়েনে এখানেও 4 থ্রেড ওভারলক জয়েন করা হয়, 4 থ্রেড ওভারলক দিয়ে তারপর হচ্ছে এখানে টপ সিন একটা দিতে হয়, সেটা হচ্ছে অবশ্যই চেনি সিজ দিয়ে হতে হবে। কারণটা হচ্ছে প্লেন মেশিনটা কিন্তু লক হয়ে যায়, প্লেন মেশিনে দিয়ে যখন স্টিচ দেওয়া হবে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু কী হবে, একদম লক হয়ে যাবে। আর টি শার্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, টি শার্টের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম নেক স্ট্রেস ঠিক থাকতে হবে। মিনিমাম নেকটা কি, ধরুন একটা বাচ্চার জন্য যে মাপের নেক ওপেনিং প্রয়োজন, বা একটা টি শার্ট, ধরুন আমরা একটা টি শার্ট মেক করলাম, টি শার্টের মেজারমেন্ট এভরিথিং ওকে, হ্যাঁ, কিন্তু এটা যখন ওই বয়সের বাচ্চাকে পড়ানো হবে তখন যে মাথায় না ঢোকে, তাহলে কিন্তু এটা অনেক ক্রিটিক্যাল প্রবলেম, যেটার জন্য কোম্পানি ক্লেম খেতে পারে, যেটার জন্য অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, যেটার জন্য অনেক বড় ধরনের প্রবলেম হতে পারে। তো এই জন্য টি শার্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের
ফার্স্ট পিরিয়ডে দিতে হবে যে মিনিমাম নেক স্ট্রেস। আপনার সব ওকে আছে কিন্তু মিনিমাম নেক স্ট্রেস ওকে নাই, সেক্ষেত্রে আপনার ওই স্যাম্পল রিজেক্ট। এরপরে এই স্যাম্পলের উপর কোনো কথা থাকতে পারে না। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি কথা বললাম, আশা করি আপনারা বিষয়গুলো বুঝেছেন। যদি আপনাদের এরকম গার্মেন্টস রিলেটেড, স্যাম্পল রিলেটেড, প্যাটার্ন রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বরাবর মতো আবার বলে নেই, যদি আমার এই ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।